মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত। আর মন্ত্রিসভার যে 6 সিদ্ধান্ত, সেই 6 সিদ্ধান্তের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু। আরো একবার জানিয়ে রাখি, সীমান্তে কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু। সরাসরি চলে যাব, প্রতিনিধি সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানবো। সোমরাজ, দেখো, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য যে যে অঞ্চলে জমি এখনো পর্যন্ত দেওয়া হয়নি, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সেই জমি দিতে হবে। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এই জমি দিয়ে দেবে বিএসএফকে। আজ নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। অনুপ্রবেশ ইস্যুতে বড় নজর রাজ্য সরকারের, এবং তাকে সামনে রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পষ্ট জানিয়ে দিলেন যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে ইতিমধ্যেই গোটা পরিকল্পনাটি রয়েছে যে কোথায় কোথায় তাদেরকে জমি দিতে হবে, এবং আগামী ৪৫ দিনের মধ্যেই বিএসএফকে সেই জমি দেওয়ার কাজ শেষ করতে হবে। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী বারবারই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবারই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন, অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হয়েছেন। আজ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যখন মন্ত্রিসভার বৈঠক শুরু হয় এবং শুরুর সময় থেকেই এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে আলোচনা হতে থাকে, এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে বিএসএফকে যে যে জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে হবে তা অবিলম্বে যেন দেওয়া হয়, এবং ৪৫ দিনের টার্গেট রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে দেওয়া হয়েছে। ৪৫ দিনের মধ্যেই গোটা কাজটি শেষ করতে হবে। তুমি জানো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ ছিল, সেখানে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়, কিন্তু তারপর তৎকালীন সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এই ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পরিধি তারা করছেন না, এবং বিএসএফকে সেই এখতিয়ার তারা দিচ্ছেন না, যা নিয়ে বারবারই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে থাকাকালীন শুভেন্দু অধিকারী। এবং তারপর আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বিএসএফের যা প্রয়োজন রয়েছে জমি, সেটাই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দিয়ে দেবে। আগামী ৪৫ দিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে হবে। সঙ্গে থাকো, কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম, এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ২৬-এর ভোটের আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় নেতৃত্ব যারা প্রচারে এসেছিলেন তারা বারবার সরব হয়েছিলেন যে কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। আজ এই নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি সিদ্ধান্ত নিয়েছে জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, গত ৪ঠা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সদর দপ্তর থেকে ঘোষণা করেছিলেন যে এ রাজ্যে নয়া সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই আয়ুষ্মান ভারত কার্যকর করা হচ্ছে রাজ্যে, সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় এই প্রকল্প কার্যকর করা হচ্ছে না, যা নিয়ে বারবার তৎকালীন সরকারের বিরুদ্ধে, অর্থাৎ এর আগের সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সরব হয়েছিলেন, কেন এ রাজ্যে আয়ুষ্মান ভারত কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এ রাজ্যে নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই আয়ুষ্মান ভারত কার্যকরের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো। আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম যে আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনা শুরু হয়েছিল। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই আয়ুষ্মান ভারত কার্যকর করা নিয়ে খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে মৌ করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই চলতি সপ্তাহের মধ্যেই তা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এছাড়াও আয়ুষ্মান ভারত ছাড়াও কেন্দ্রের যে আরও একাধিক প্রকল্প রয়েছে, একেবারে সেগুলো যুক্ত করা হলো, শুনবো।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া PM-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরও কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। রাজ্য মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত, আর তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। সরকারি চাকরির যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, সরকারি চাকরি প্রার্থীদের জন্য যে বড় ঘোষণা সেটা জানতে চাইবো। দেখো, তাদের আবেদনের যে বয়স সীমা, সেই বয়স সীমা আরও 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে পাবলিক সার্ভিস কমিশন, এমনকি স্টাফ সিলেকশন কমিশন, বিভিন্ন যে নিয়োগ সংস্থা, তারা প্রত্যেকটি সংস্থায় এই নয়া নিয়ম কার্যকর করবে এবং এর দরুন এই যে আবেদনের বয়স সীমা বাড়ানো হচ্ছে, এর দরুন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী সুবিধা পাবে। তুমি দেখেছো এর আগে যখনই চাকরি প্রার্থীরা আন্দোলন করেছেন, কখনো পাবলিক সার্ভিস কমিশনের সামনে, কখনো প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বা SSC দপ্তরে, তখনই তাদের আন্দোলনের মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল এই আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি। আর সেই বয়সের যে সময়সীমা, অর্থাৎ আরও 5 বছর বয়সসীমা বাড়ানো হলো আবেদনের জন্য। এই সিদ্ধান্ত যথেষ্ট ইতিবাচক হিসাবে দেখছেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন সময় আন্দোলনের ক্ষেত্রেও তারা এই দাবি রেখেছেন, আর সেই দাবিকেই মান্যতা দিল নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আরও 5 বছর বয়সের আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণ 24 পরগনার একটি সভা থেকে বলেছিলেন এ রাজ্যে 2015 সালের পর থেকে কোনো নিয়োগ হয়নি। তাকে সামনে রেখেই নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। বেশ। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করলেন যে রাজ্যে BNS চালু ছিল না এবং সেখানে চালু ছিল CRPC, আর সেই কারণে এবার WBCS অফিসারদের কেন্দ্রের প্রশিক্ষণ। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার IAS IPS, পশ্চিমবঙ্গ ক্যাডার WBCS WBPS, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে BNS কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে CRPC IPC চলছিল, আজ থেকে BNS এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের CRPC IPC এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো, এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন।
একদিকে কেন্দ্রের সব প্রকল্প চালু হলো রাজ্যে, আর অন্যদিকে কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ নয়। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা রাজ্য সরকারের যে প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, তারপরে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হলো। গত কয়েকদিন ধরে একটি প্রশ্ন বারবার ধরে ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে যে সরকার বদলের পর পূর্বতন সরকারের আমলে চালু করা যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী। এদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টতা জানিয়ে দিয়েছেন, সেই সামাজিক প্রকল্পগুলো যেমন চলছিল ঠিক তেমনভাবেই চলবে, কোনো সামাজিক প্রকল্পকে বন্ধ করা হচ্ছে না। তবে এই সামাজিক প্রকল্পগুলো চালানোর ক্ষেত্রে বেশ কিছু বিষয় প্রশাসনের তরফ থেকে অবশ্যই নজর রাখা হবে, এবং তার মধ্যে প্রথম হচ্ছে যে কোনো মৃত ব্যক্তি যেন এই প্রকল্পগুলো সুবিধা না পান, এবং যারা এই সামাজিক প্রকল্পগুলো সুবিধা পাচ্ছেন তারা যেন বৈধ নাগরিক হন। তুমি জানো যে রাজ্যে চালু হওয়া একাধিক সামাজিক প্রকল্প রয়েছে, যেগুলো হচ্ছে ডিবিটি অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ যারা গ্রাহক বা উপভোক্তা যারা রয়েছেন তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যে অর্থ যায়, ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো মৃত ব্যক্তি বা কোনো যারা অবৈধ নাগরিক যদি এই সুবিধা পান, তাহলে অত্যন্ত খারাপ একটা বিষয় হতে পারে। এবং যেহেতুই প্রথম থেকে সরকারের তরফ থেকে আজকেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা এই বিষয়গুলোর প্রতি নজর রাখবেন, তবে তারা স্পষ্টত উল্লেখও এর সঙ্গে করে রাখলেন যে কোনো সামাজিক প্রকল্প যা চালু আছে তা বন্ধ হচ্ছে না, সেই প্রকল্পকে রাজ্য সরকার চালিয়ে যাবে। সঙ্গে থাকো। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব, এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রী নবান্নে, রাজ্যের ডিজিসিপির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, আইন শৃঙ্খলা রক্ষার্থে কোন কোন বিষয়ে বৈঠকে মূলত ফোকাস করা হয়? তুমি জানো যে 4 তারিখে ফল প্রকাশের পর থেকে রাজ্যের বেশ কতগুলো জায়গা থেকে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছিল, এবং প্রথম থেকেই হচ্ছে দল বিজেপির তরফ থেকে শীর্ষ স্তর থেকে নির্দেশও দেওয়া হয়েছিল, বা তারা জানিয়েছিলেন যে তারা কোনো ধরনের অশান্তিকে বরদাস্ত করবেন না, এবং প্রশাসনের তরফ থেকে দলমত নির্বিশেষে যারা এই ঘটনাগুলির সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে নবান্নে এসে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পর তিনি যখন মন্ত্রিসভার বৈঠক করেন, তারপরে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে তাদের সঙ্গে তিনি বৈঠক সেরেছেন, এবং এই বৈঠকে গোটা রাজ্যের এবং শহর কলকাতারও বিভিন্ন প্রান্ত থেকে কি খবর রয়েছে সে সংক্রান্ত তথ্য নেওয়া হয়েছে, এবং যাতে কোনো নাগরিকের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেই প্রসঙ্গের কথা তারা মনে করিয়ে দিয়েছেন। এবং প্রসঙ্গত বেশ কতগুলো জায়গাতে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যাপক ধরপাকড়ও চালানো হয়েছে, এবং যে বা যারা এই ধরনের অশান্তির সঙ্গে জড়িত থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী দিনেও কোনো নাগরিকের যাতে কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয়, কোনো রাজনৈতিক অশান্তি যাতে নতুন করে তৈরি না হয়, সে ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ স্তরের তরফ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেই বক্তব্য আজকে প্রশাসনের শীর্ষ স্তর থেকে দিয়ে রাখা হয়েছে। সঙ্গে থাকো। আজ 6টা সিদ্ধান্ত হলো, এবং পরের যে বৈঠক সেই বৈঠকে ডে নিয়ে আলোচনা। পরের বৈঠকে সোমবার মন্ত্রিসভার পরের বৈঠক, আগামী সোমবার পে কমিশন নিয়েও আলোচনা। আরো জানবো, সরাসরি চলে যাব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তমশ্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং তুমি জানো যে গত বিধানসভা নির্বাচনে এই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিল, এবং এই মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আইন আদালত লড়াই হয়েছে, আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য ছিল যে আদালতের নির্দেশ মানা হচ্ছে না, এবং পূর্বতন সরকারের বক্তব্য ছিল যে তারা যথাসম্ভব সেই নির্দেশ পালন করছেন, তারা মিটিয়ে দিচ্ছেন। তো আজকের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেটা ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে
আগামী সোমবার যে ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সেখানে এই সংক্রান্ত বিষয় তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে তারা কিভাবে পূরণ করবেন সেটা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তার বক্তব্য যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত করতে গেলে বেশ কিছু কাগজপত্র নথি দেখে নিতে হয় এবং এক্ষেত্রে আইনি প্রক্রিয়াকে বজায় রেখে একদম সংযুক্ত যে সিদ্ধান্ত গ্রহণ করে তারা জানাবেন। সে কারণেই তারা 7 দিনের সময় নিচ্ছেন এবং পরবর্তী ক্যাবিনেট বৈঠকে এই ডিএ এবং এই 7ম বেতন কমিশন গঠন সংক্রান্ত বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারের ঠিক কী হচ্ছে এবং কিভাবে সেই প্রক্রিয়া এগোবে তা মন্ত্রিসভার তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। তমশ্রী, বেশ, আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। শনিবার ব্রিগেডে শপথ আর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নবান্নে শুভেন্দু অধিকারী, নবান্নে মুখ্যমন্ত্রীর জন্য রেড কার্পেট। নবান্নে যাওয়ার আগে আজ সকালে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে শুভেন্দু অধিকারী আজ যান। আমি এবং শ্রমিক ভট্টাচার্য সেটা পূরণ করবো, যা মোদীজি বলে। ভালো হবে, ভালো হবে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাড়িতে যান শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুজন। তারপর যান সল্টলেকে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিজেপি দফতরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী। 207 পদ্মে সাজানো হয়েছে মঞ্চ, মালায় সেজেছে ভারত মাতা ও শ্যামা প্রসাদের মূর্তি। সল্টলেক বিজেপি দফতরে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর বৈঠক হয়। সবাই আমাদের মহিলা মোর্চা সবাই একটু দাদাকে গোলাপ ফুল দিয়ে সম্মানিত করছেন। আমাদের মহিলা মোর্চা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ব-মুক্ত বাংলা সরকারি লোগোয় শুধুই অশোক স্তম্ভ। বিজেপির বঙ্গজয়ের পর হটল বিশ্ব বাংলার লোগো। সরকারি লোগো থেকে ব সরালো বিজেপির সরকার। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, গত 15 বছরে আমরা দেখেছি সব সরকারি লোগোতে ব ছিল, এবার সেই ব মুক্ত হলো। একদমই, দেখো, যে লোগো গত 15 বছর ধরে ব্যবহার করা হতো সরকারি যে কোনো চিঠির ক্ষেত্রে বা সরকারি যে কোনো নির্দেশিকার ক্ষেত্রে, সেই লোগোকে বদলে ফেলা হলো। এবার শুধুমাত্র অশোক স্তম্ভ ব্যবহার করা হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এটাই লেখা হবে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া চিঠি বা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা এবং সেখানে অশোক স্তম্ভ ব্যবহার করা হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে বিভিন্ন দপ্তরের সচিবদের, বিভিন্ন জেলাশাসকদের। যে কোনো সরকারি চিঠি সেখানে শুধুমাত্র থাকবে অশোক স্তম্ভ এবং পশ্চিমবঙ্গ সরকার লেখা। বেশ।